আচ্ছা, আজকের আলোচনাটা কিন্তু বেশ একটু অন্যরকম। একটা তত্ত্ব নিয়ে কথা বলবো যা শুনলে চমকে যেতে হয়। আমরা তো এলিয়েন বলতে বুঝি অন্য গ্রহের প্রাণী, তাই না? কিন্তু কিছু সূত্র বলছে কি অদ্ভুত যে আমরা মানুষরাই নাকি এই পৃথিবীর আসল বাসিন্দা নই। ঠিক, মানে ধারণাটা বেশ র্যাডিক্যাল, কিন্তু এর পেছনে কিছু ভাবনা, কিছু পর্যবেক্ষণ আছে। আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো ঘাটলে বোঝা যায় কেন এই প্রশ্নটা উঠছে। হ্যাঁ, ভিত্তিটা কোথায়? ভিত্তিটা হলো মানুষ যেন এই গ্রহের বাকি সিস্টেমের সাথে পুরোপুরি ফিট করে না। কিছু শারীরিক সমস্যা, ডিএনএর কিছু রহস্য, এমনকি পুরনো দিনের গল্পেও এর ইঙ্গিত পাওয়া যায়। হুম, আজ আমরা এই সূত্রগুলো নিয়েই তাহলে একটু গভীরে যাই, দেখি কি পাওয়া যায়। একদম, চলুন শুরু করি। আচ্ছা, প্রথমেই আসি আমাদের এই সোজা হয়ে হাঁটার ব্যাপারটা নিয়ে। আমরা তো বেশ গর্বই করি এটা নিয়ে, কিন্তু এর জন্য দেখুন পিঠের ব্যথা, ডিস্কের সমস্যা প্রায় সবারই ভোগান্তি। আর সূর্যের আলো, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, দেখুন না, বেশিরভাগ প্রাণী দিব্যি রোদে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের একটু বেশিক্ষণ থাকলেই চামড়া পুড়ে যায়, সানবার্ন, এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি। ঠিক, কেন এত সংবেদনশীলতা, এটাও একটা প্রশ্ন। আরেকটা জিনিস ভাবুন, মানুষের বাচ্চা, ওহ হ্যাঁ, জন্মের সময় কি ভীষণ অসহায়। তাই না? অন্য ম্যামলসদের দেখুন, জন্মের কিছুক্ষণের মধ্যেই তারা উঠে দাঁড়াচ্ছে, হাঁটছে, মায়ের পিছু পিছু যাচ্ছে, আর মানুষের বাচ্চার কত বছর লেগে যায় শুধু নিজের পায়ে দাঁড়াতে। এই চরম পরনির্ভরশীলতা, এটাও তো বেশ ব্যতিক্রমী। এই শারীরিক দিকগুলো তো আছেই, এর বাইরে মানে জেনেটিক লেভেলেও কিছু প্রশ্ন তোলা হয়। ওই যে ডিএনএর কথা বলছিলাম। হ্যাঁ, ওই জাঙ্ক ডিএনএর ব্যাপারটা। ঠিক, যদিও জাঙ্ক শব্দটা এখন আর সেভাবে ব্যবহার হয় না, কারণ বিজ্ঞানীরা এখন জানেন এর অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু একটা সময় এর বিশাল অংশটার কাজ বোঝা যায়নি। প্রায় ৯৭% নাকি? হ্যাঁ, প্রায় ওরকমই। তো কিছু তত্ত্ববিদ মনে করেন এই বিশাল আপাতদৃষ্টিতে নন কোডিং অংশটা, মানে এটা সাধারণ বিবর্তনের মডেল দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা কঠিন। তারা ভাবেন হয়তো এটা অন্য কোনো উৎসের দিকে ইশারা করে। তার এই অজানা জেনেটিক কোডকে তারা ভিনগ্রহী যোগাযোগের প্রমাণ হিসেবে দেখতে চান। ইন্টারেস্টিং। একরকম তাই, মানে এটা একটা হাইপোথিসিস আর কি। এই ধারণার কি কোনো পুরনো যোগসূত্র আছে, মিথোলজি বা এরকম কিছুতে? এই জায়গাটাতেই ব্যাপারটা বেশ মজার হয়ে ওঠে যখন আমরা প্রাচীন ইতিহাসের দিকে তাকাই। উৎসগুলোতে যেমন সুমেরীয় সভ্যতার কথা বলা আছে। হ্যাঁ, তাদের ওই কিউনিফর্ম লিপি, আনুনাকিদের গল্প। একদম, আনুনাকি মানে মহাকাশ থেকে আসা সত্তা। মিথ অনুযায়ী তারা নাকি নিবিড়ু নামে কোনো গ্রহ থেকে এসেছিল পৃথিবীতে। সোনা খুঁজতে, তাই তো? হ্যাঁ, খনিজ আহরণের জন্য, বিশেষ করে সোনা। আর তাদের নাকি শ্রমিকের দরকার ছিল। তো গল্প অনুযায়ী তারা নিজেদের জেনেটিক উপাদান ব্যবহার করে মানুষ তৈরি করে। ভাবা যায়, অর্থাৎ আমরা হলাম এক ধরনের জেনেটিক হাইব্রিড, কিছুটা পৃথিবীর, কিছুটা বাইরের। ওয়াও! তার নিজেদেরকে ভিন্নগ্রহী ভাবার ধারণাটা শুধু আজকের নয়, অনেক পুরনো। ঠিক, এটা দেখায় যে নিজেদের উৎস নিয়ে এই প্রশ্নগুলো মানুষের মনে বহু যুগ ধরেই আছে। কিছু এক্সট্রিম থিওরি তো এটাও বলে যে মানুষের বিবর্তনটাই হয়তো এলিয়েনদের হাতে নিয়ন্ত্রিত বা ডিজাইন করা। হ্যাঁ, সে ধরনেরও কথা শোনা যায়। কিন্তু এই সব কিছুর বিপরীতে মেইন স্ট্রিম সায়েন্স কি বলছে? বিজ্ঞানীরা তো নিশ্চয়ই এসব সহজে মানেন না। না, একেবারেই না। বেশিরভাগ বিজ্ঞানী এগুলোকে বলবেন প্রমাণহীন ফ্যান্টাসি। তাদের যুক্তি খুব স্পষ্ট, মানুষ লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। ঠিক, আমাদের এই যে সমস্যাগুলো, পিঠের ব্যথা, বাচ্চার অসহায়ত্ব, এগুলোর তো বিবর্তনগত ব্যাখ্যাও আছে। অবশ্যই, যেমন পিঠের ব্যথার কারণ হতে পারে আমরা যে খুব দ্রুত ইভলভ করে দুপায়ে হাঁটতে শুরু করেছি, শরীরটা হয়তো এখনও পুরোপুরি অ্যাডজাস্ট করতে পারেনি। আর অসহায় বাচ্চার কারণ হয়তো আমাদের বড় মস্তিষ্ক আর জটিল সমাজ ব্যবস্থা, যার যেমন লম্বা সময় ধরে শেখা আর বেড়ে ওঠা জরুরি। একদম। আর ইউভি সেন্সিটিভিটি হয়তো আমাদের পূর্বপুরুষরা এমন অঞ্চলে বাস করত যেখানে সূর্যের তেজ কম ছিল, পরে ছড়িয়ে পড়ার পর সমস্যাটা দেখা দিয়েছে। বিজ্ঞান তো প্রত্যেকটার পেছনেই সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করছে। তবে এটাও ঠিক, বিজ্ঞানের কাছেও কিন্তু সব উত্তর নেই। মানব বিবর্তনের অনেক কিছুই এখনো রহস্য। আর এই গ্যাপগুলোতেই এই বিকল্প তত্ত্বগুলো জায়গা করে নেয়, তাই তো? হ্যাঁ, সেজন্য এগুলোকে একেবারে উড়িয়ে দেওয়াও কঠিন হয়ে যায়, যতক্ষণ না আমরা সবটা জানছি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা কি সত্যিই পৃথিবীর সন্তান নাকি মহাকাশের আগন্তুক? এই প্রশ্নের উত্তরটা এখনও
ধোঁয়াশার